বাজেটের সাফল্য আসলে এখানে টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। বাজেটের সাফল্য নির্ভর করে আমাদের মাঠ পর্যায়ের যারা তৃণমূলে আছেন, বাজারবাসী আছেন, সেখানকার লোকদের মুখের হাসিতে নির্ভর করে আমাদের এই বাজেটের সফলতাটা কতটা নির্ধারিত হবে। এস আলম, কেওয়াই, আবুল খায়ের, পিএসপি, জালালাবাদ এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য শুধুমাত্র এই রেগুলেটরি ডিউটি কয়েক গুণ তাদের উপরে বৃদ্ধি করে আমাদের দেশের কাঁচামালের রপ্তানিকে ধ্বংস করার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে এই এক্সিস্টিং রেগুলেটরি ডিউটি থেকে প্রপোজড যে রেগুলেটরি ডিউটি নির্ধারণ করা হয়েছে এটা সহ অন্যান্য জায়গায় যা করা হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের কাঁচামালকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে একটা কথা খুব পরিষ্কার করে না বললেই নয়। আমরা যখন আলোচনা করি যে বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, জনগণের সাথে মিশে এলাকায় যাই, আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করছি। আমি এলাকায় বাজেটের পূর্বেই নাগরিক ভাবনা নামে একটা মতবিনিময় প্রোগ্রাম করেছি। ওনারা আমাদের সাংবাদিকরা ছিলেন, সেখানে ওনারা বলেছেন আপনাদের আলোচনা যখন শুনবো তখন মনে হবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বাস্তবে যখন আমরা বাজারে বের হব তখন গিয়ে দেখব যে আসলে সমস্যাগুলো আপনাদের এই বক্তৃতায় শোনে নাই। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় যে সমস্যা সমাধানের বক্তব্যগুলো আসলে বাদ পর্যায়ে আমাদের যে সমাধানের রাস্তা বের হওয়ার কথা সেখানে আমরা সুযোগ গ্রহণ করতে পারি না। বাজেটের সাফল্য আসলে এখানে টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। বাজেটের সাফল্য নির্ভর করে আমাদের মাঠ পর্যায়ের যারা তৃণমূলে আছেন, বাজারবাসী আছেন, সেখানকার লোকদের মুখের হাসিতে নির্ভর করে আমাদের এই বাজেটের সফলতাটা কতটা নির্ধারিত হবে। আরেকটা কথাও বলি, আজকে এখানে ট্রেজারি বেঞ্চ আছে, অপোজিশন আছে, সরকার বিরোধী দল আছে। বাজেটে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে জনবিরোধী বাজেট আর একটা হচ্ছে জনমুখী বাজেট বা জনগণের পক্ষের বাজেট। এই দুটো কথার সাথে আমরা যখন দুই পক্ষ হয়ে বসি, আসলে এই অধিবেশন থেকে বের হয়ে আমরা যখন বাজারে যাই তখন জনবান্ধব এবং জনবিরোধী থাকে না, তখন দুই পক্ষেরই একসাথে একটা প্রশ্ন তৈরি হয় আসলে বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে কেন। মাননীয় স্পিকার, এই দুই পক্ষ আমরা তখন বাজারে কিন্তু এক পক্ষ হয়ে যাই। এর কারণ হচ্ছে বাজারে আমরা যে নীতিমালাটা নির্ধারণ করি সেই নীতিমালায় আমাদের এখানে কেবল বাজেটে আমরা নির্ধারণ করার জন্য সাধারণ মানুষকে বোঝার ক্ষেত্রে প্রেজেন্টেশনে আসতে পেরেছি, কিন্তু আমরা আধুনিক বিশ্বের দিকে অথবা মিনিমাম উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যদি তাকাই, তারা তাদের বাজেট উপস্থাপনার ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনি খেয়াল করবেন, আমরা জানি সেখানে ইনফোগ্রাফিক ব্যবস্থাপনা, ভিজুয়াল ড্যাশবোর্ডের ব্যবস্থাপনা, তুলনামূলক চার্টের ব্যবস্থাপনা, সহজ টেবিলের ব্যবস্থাপনা, এমনকি নাগরিক সংস্করণের জন্য তার একটা ব্যবস্থাপনা আগে থেকে তাদেরকে দিয়ে রাখে যাতে তারা এটাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে লক্ষ্য করেছি নাগরিক ব্যবস্থাপনা তো পরের কথা, সংসদ সদস্যগণ এই বাজেট নির্ধারণে কিংবা বাজেট তৈরির ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না। মাননীয় স্পিকার, সুতরাং আমি আপনার কাছে মাধ্যমে দুটো বিষয় উল্লেখ করতে চাই। একটি হচ্ছে আজকে আমরা লক্ষ্য করি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাজেটের কিছুটা বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষায় করা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের রাষ্ট্রপতির ভাষণে দুটো বিষয় উল্লেখ করেছিলেন। মাননীয় সংসদ দলের নেতা এই দুটো বিষয়কেই বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমি একই সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্যসেবায় যতটুকু না বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে একটা মানবিক হাসপাতাল, সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যবশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে, সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি। কি নির্ধারণ করেছি? শিক্ষায় আমরা যেটা নির্ধারণ করেছি
511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছি মাননীয় স্পিকার, সেটা আমাদেরকে ভাবতে হবে।